কুসুমপুর গ্রামে সুমি তার মা বাবার সাথে বসবাস করে। তার বাবা ছিল অনেক গরিব, তাই সে খুব কষ্টের মাঝেই বড় হয়েছে। এরপর একদিন শহরের এক ধনী ঘর থেকে সুমিকে দেখতে আসে, আর তাদের পছন্দ হলে কিছুদিনের মধ্যেই সুমি আর আকাশের বিয়ে হয়ে যায়। এরপর এই দেখ আকাশ, তোর শ্বশুরের কারসাজি। বলেছিল 10 ভরি সোনা দেবে, এখানে তো দেখছি 5 ভরিও ঠিক মতো নেই। সব হালকা নকশা, সস্তা গয়না। আমি তো এই জন্য ছোট লোকের ঘরে তোকে বিয়ে দিতে চাইনি, কিন্তু তোর জন্যই বিয়েটা হলো। আমার কথার তো কোনো দাম নেই তোর কাছে। কি বলছো মা? তুমি তো আমার কাছে সবার আগে। বোঝার চেষ্টা করো। সবকিছু ঠিক করে পরে যদি আমরা বিয়েটা ভেঙে দিতাম, তাহলে আমাদের মান সম্মান কি থাকতো? মানুষ আমাদের নিয়ে কত কথাই না বলতো। তখন কি তোমার ভালো লাগতো মা? আমি চাই না কোনো দিন কেউ আমার মাকে খারাপ কথা বলুক, তাই আমি এই বিয়েটা করেছি। কিন্তু বাবা, মান সম্মানের কথা ভেবে যে আমার ইচ্ছেগুলো পূরণ হলো না। অল্প কিছু গহনা আর কিছু টাকা দিয়ে মেয়েকে বিদায় করেছে। এবার কি এই ছোট লোকের মেয়েকে নিয়ে ঘরে সাজিয়ে রাখবো? না মা, তা কেন হবে? ওর বাবাকে বাকি 4 লাখ টাকা আর গহনাগুলো দিতেই হবে, না হলে ওর কপালে অনেক দুঃখ আছে। এই সুমি, কান খুলে শুনে রাখো। তোমার বাবাকে বলবে 1 মাসের মধ্যেই যেন আমাদের বাকি টাকা আর গহনাগুলো বুঝিয়ে দেয়। ওগো, আমার বাবা অনেক গরিব, সে এত টাকা কোথা থেকে দেবে? যা টাকা তোমাদের দিয়েছে সেগুলো সে নিজের জমি বন্ধক রেখে এই টাকাগুলো জোগাড় করেছে। আর কোনো টাকা দেওয়ার সামর্থ্য ওনার নেই। দোহাই তোমাদের, এই নিয়ে অশান্তি করো না। যদি আমার বাবার সামর্থ্যই থাকতো তাহলে মেয়েকে সব কিছু দিয়ে ভরিয়ে দিত। এই শোনো, মুখে মুখে তর্ক করো না। এই বাড়িতে থাকতে হলে বাকি টাকা আসতেই হবে। আজ থেকে তোমার কপালে সুখ নেই। মনে রেখো, যতক্ষণ না টাকা আসবে ততক্ষণ তুমি শান্তিতে থাকতে পারবে না। না মা, তা কেন হবে? ওর বাবাকে বাকি 4 লাখ টাকা আর গহনাগুলো দিতেই হবে, না হলে ওর কপালে অনেক দুঃখ আছে। এই সুমি, কান খুলে শুনে রাখো। তোমার বাবাকে বলবে 1 মাসের মধ্যেই যেন আমাদের বাকি টাকা আর গহনাগুলো বুঝিয়ে দেয়। এমনভাবেই তারা সুমিকে নানা রকম কথা শোনাতে থাকে। এত কিছু হওয়ার পরেও সে তার মা বাবাকে কিছুই জানায় না। কি রে, এত সকাল করে ভাত খেতে বসেছিস কেন? তোর কি কোনো কাজ নেই? এই ভাত কি তোর বাবার টাকার যে যখন ইচ্ছে তখন খাবি? এই সংসারের সব কাজ সেরে তারপর তোর কপালে আমাদের বেঁচে যাওয়া খাবার জুটবে। মা, আমি তো সব কাজ করে দিয়েছি। এখন আমার খুব খিদে পেয়েছিল মা, তাই খেতে বসেছিলাম। আপনাদের তো খাওয়া হয়ে গেছে, এখন আমাকে খেতে দিন মা। আমি বেশিক্ষণ খিদে সহ্য করতে পারি না। না খেয়ে থাকলে আমার খুব পেটে ব্যথা করে। ওরে আমার সোহাগী বউ রে, মনে হয় বাবার সম্পত্তি যখন যা ইচ্ছে তাই করবে। এই, তোকে কে বলেছে যে কোনো কাজ নেই? এখনই গিয়ে আমার ঘরটা পরিষ্কার করে দে, তারপর আরও কাজ দেব। সব কাজ শেষ করে তবেই খেতে পারবি। এটা তোর বাবার হোটেল না যে খিদে পেলেই খাবার হাজির হবে। এই বলে রেহানা বেগম সুমির খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। হে উপরওয়ালা, আমি এখন কি করব? ওরা টাকা না পেলে যে আমি শান্তিতে সংসার করতে পারবো না। আমার মা বাবা যতই গরিব হোক কখনো খাবারের কষ্ট দেয়নি, কিন্তু আজ শুধু আমার বাবা তাদের চাওয়া মতো যৌতুকের টাকা দিতে পারেনি বলে আমার সাথে এত খারাপ আচরণ করছে। আহারে সুমি বৌমা, তোমার ভাগ্যটাই খারাপ, এমন ঘরে এসে পড়েছ তুমি। ওরা খুবই খারাপ আর লোভী, এই জন্যই আমরা কেউ তাদের সাথে মিশি না। তোমার জন্য খুব খারাপ লাগে। প্রথম যেদিন বিয়ে হয়ে এসেছিলে কি সুন্দর দেখতে ছিলে, আর এখন কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছ। ঠিকমতো কি খাবার দেয় না তোমাকে? শুনেছি যৌতুকের টাকা নাকি তোমার বাবা পুরোটা দেয়নি, সেই জন্য কি তোমার ওপর অত্যাচার করে? কাকিমা, বিয়েটা তো হয়েই গেছে, এখন আর ভালো মন্দ দেখে কি করব বলেন? এখন এটাই আমার শেষ ঠিকানা। যতই অত্যাচার করুক, আমি তো এখান থেকে আর ফিরে যেতে পারবো না। আর তাছাড়া আমি গরিব ঘরের মেয়ে, বাবা অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে। সামান্য অত্যাচারের জন্য আমি বাবার বাড়ি চলে গেলে আমার মা বাবাকে সবাই অনেক অপমান করবে, তা আমি মেয়ে হয়ে সহ্য করতে পারবো না। তোমার জন্য অনেক প্রার্থনা করব যেন তুমি সুখী হও মা, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। এরা যে পরিমাণ লোভী, কখনো ভালো হবে কিনা জানি না। আর তাছাড়া তুমি যদি তাদের টাকাও দাও তবুও তারা আরও টাকা চাইবে।
তাদের চাওয়া অনেক বেশি, কিন্তু যাই হোক, ওপরওয়ালা তোমার মতো মেয়ের কপালে শুধু দুঃখ লিখে রাখেনি। একদিন তুমিও সুখী হবে, আর তোমাকে যে বা যারা অত্যাচার করেছে তারাও শাস্তি পাবে। এবার আমি আসি মা, তোমার শাশুড়ি দেখলে আবার আমাকে 4টে কথা শুনিয়ে দেবে। এই বলে রহিমা চলে যায় আর সুমি আবারও উঠোন পরিষ্কার করতে থাকে। এমনভাবেই অনেক কষ্ট অত্যাচার সহ্য করে সুমি সংসার করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। আকাশ, শোন বাবা, আমি আর সহ্য করতে পারছি না। তোর বউ নিজেকে কি মনে করে বল? আমি সেই কবে থেকে বলছি ওর বাবার কাছ থেকে টাকা আর গহনাগুলো আনতে, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনছে না। এটা কিন্তু আমাকে অপমান করা হচ্ছে। আমি কখনো ভাবিনি যে তোর বউ আমাকে অপমান করবে। আমি ওকে অন্য বিষয়েও কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না। ও কি বোঝাতে চায়, আমি ভিখারি? মা, তুমি এসব কি বলছো? ওর এত বড় সাহস! এমনিতেই আমাদের চাওয়াগুলো পূরণ করছে না, তার উপর আবার আমার মায়ের সঙ্গে এমন আচরণ। আজ আমি ওকে এর শাস্তি দিয়েই ছাড়ব। আমার মায়ের অপমান আমি কোনোভাবেই সহ্য করব না। হ্যাঁ বাবা, তোর যা ইচ্ছে কর। ওই মেয়েকে এখন শাসন না করলে 2 দিন পর ও আরও খারাপ আচরণ করবে, নিজেকে এ বাড়ির মালিক ভাবতে শুরু করবে। তখন আর কিছু করার থাকবে না আমাদের। আর জানিস তো, এসব গরিব ঘরের মেয়েরা অনেক চালাক হয়। আকাশ তার মায়ের এসব কথা শুনে অনেক রেগে যায় আর সে সুমির কাছে গিয়ে কিছু না জিজ্ঞেস করেই তাকে একটা লাঠি দিয়ে অনেক মারতে থাকে। শোন, তোর মতো ভিখারির মেয়েকে আমি বিয়ে করেছি, এটাই তোর সৌভাগ্য। তোকে তো কেউ বিয়েই করতো না। আমার বউ হয়ে এই বাড়িতে থাকতে হলে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে হবে, না হলে তুই এই বাড়িতে থাকতে পারবি না। আর তোর এত সাহস হলো কি করে আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করার? আমার মাই এই বাড়ির মালিক, বুঝলি? আমি মায়ের সাথে কখনো খারাপ আচরণ করিনি গো, আমাকে তুমি বিশ্বাস করো। আমার এত সাহস নেই। যদি আমার বাবার সামর্থ্য থাকতো আমি অবশ্যই তাকে বলতাম, কিন্তু তার এখন খুব খারাপ অবস্থা। আমি এর মধ্যে টাকা চাইলে সে মরে যাবে। সেদিন কল করেছিলাম, শুনি যে আমার মা অনেক অসুস্থ, তাকে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছে না। এখন তুমিই বলো কি করে আমি টাকা চাইবো? তোর ভিখারি মায়ের সঙ্গে আমার মায়ের কোনো তুলনাই হয় না, বুঝলি? আমার মা আর তোর মায়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুই কি করবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমার মা যা বলবে তোকে সেটাই শুনতে হবে। ঠিক আছে, আমার বাবা একদিন তোমাদের সব টাকা দিয়ে দেবে। তুমি আমাকে কয়েক মাস সময় দাও। আমি তো তোমার স্ত্রী। তুমি আমার এই কথাটা রাখো। তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। এই জন্যই তোমাকে ছেড়ে যেতে চাই না। আমাকে কয়েক মাস সময় দাও, বাবাকে বলবো সব টাকা তোমাদের দিয়ে দিতে। ঠিক আছে, তোকে 6 মাস সময় দিলাম। এর মধ্যেই বাবাকে বলবি যেন সব টাকা দিয়ে দেয়, আর যদি না দেয় তাহলে এই বাড়ি থেকে তোকে চলে যেতে হবে, না হলে সারা জীবন এমন যন্ত্রণা সহ্য করেই কাটাতে হবে। এই বলে আকাশ চলে যায় আর সুমি কাঁদতে থাকে। এই দিনের পর থেকে সুমিকে তার শাশুড়ি বেশি অত্যাচার করত না, কিন্তু সবসময় মনে করিয়ে দিত যে 6 মাস সময় আছে। এমনভাবেই 3 মাস কেটে যায়। একদিন মা, জানো, আমার অফিসের বসের মেয়ে নীলা আমাকে পছন্দ করে। সে আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে বলেছি আমি বিবাহিত, কিন্তু সে বলল তাতে নাকি তার কোনো সমস্যা নেই। কি বলছিস বাবা? অত ধনী ঘরের মেয়ে তোকে বিয়ে করতে চাইছে? তুই কি বলেছিস? রাজি হয়েছিস তো? নিশ্চয় তারা অনেক অনেক কিছু দেবে তোকে, আর আমারও সব ইচ্ছে পূরণ হবে। বড়লোক বৌমা পেয়ে যাব। আমি বলেছি আগে আমার মায়ের সঙ্গে কথা বলি, তারপর হ্যাঁ না যা বলার সেটা জানাবো। এখন সে আমার উত্তরের অপেক্ষায় আছে। মা, মেয়েটা অনেক সুন্দরী। অনেক আগে থেকেই ওকে আমার ভালো লাগতো, কিন্তু কখনো সেটা প্রকাশ করার সাহস পাইনি। আজ সে নিজেই আমাকে তার মনের কথা বলেছে। ঠিক আছে, আর দেরি করিস না। তুই গিয়ে হ্যাঁ বলে দে, আর যত তাড়াতাড়ি সম্ভব তুই ওকে বিয়ে করে নে। আমি এই সুমির ব্যবস্থা করব। 2 দিন পর ও এমনিতেই এই বাড়ি থেকে চলে যাবে। এরপর আকাশ কল করে বিয়েতে রাজি আছে সেটা বলে দেয়। তারপর কিছুদিনের মধ্যেই অনেক ধুমধাম করে আকাশ আর নীলার বিয়ে হয়ে যায়। মা, এসব কি? আমি তো আপনার ছেলের বউ। আমি থাকতে আবার ওকে বিয়ে করালেন কেন মা? আমি এত কিছু সহ্য করে শুধু আপনার ছেলেকে ভালোবেসে এই বাড়িতে আছি, আর আপনি ওকে আবার বিয়ে দিয়ে দিলেন। কি করে পারলেন এটা? একটা মেয়ের সংসার এভাবে ভেঙে দিলেন? কিসের সংসার? সংসার করতে হলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতা তোর মতো মেয়ের নেই। এই মেয়েটা অনেক ধনী ঘরের মেয়ে।
তোর থেকে অনেক সুন্দরী। তাকে তো আমার ছেলে বিয়ে করবেই। কোথায় তুই আর কোথায় আসমানের পরী? শোন, চুপচাপ থাক, নয়তো এমন কিছু করব সারা জীবনের জন্য চুপ হয়ে যাবি। তোর মতো ভিখারির মেয়ে আমার ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে না। যদি আমি যোগ্যই না, তাহলে কেন আমাকে দেখতে গিয়েছিলেন? কেন আমাকে আপনার ছেলের বউ করে নিয়ে এসেছিলেন? আমরা তো জোর করিনি আপনাদের। আমার বাবার কাছ থেকে কতগুলো টাকা নিলেন, গহনা নিলেন, তাকে নিঃস্ব করলেন, আর এখন আমাকেই এমন কথা বলছেন? বুঝতে পেরেছি, আসলে আপনারা খুব লোভী, শুধু টাকার জন্য এসব করেছেন। না না, আজ যা হয়ে গেছে, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আপনি একদিন এর শাস্তি ঠিক পাবেন। এসব বলে সুমি এই বাড়ি থেকে তার মায়ের বাড়িতে চলে যায়, আর তার মা বাবাকে সব কথা খুলে বলে। কি? তারা এতটা খারাপ? তোকে ওরা এত অত্যাচার করেছে আর তুই আমাদের কিছুই জানাসনি মা? না, আর ওই নরক ঘরে তোকে থাকতে দেব না। যে যাই বলুক না কেন, আমার কাছে এই পৃথিবীর সবকিছুর আগে তুই। আজ যদি ওরা তোর কোনো বড় ক্ষতি করে দিত, তখন কি হতো বল? হ্যাঁ রে মা, আমাদের কথা ভেবে তুই এত কষ্ট করলি। আসলে আমাদেরই ভুল হয়েছিল ওই লোভী পরিবারের সাথে তোকে বিয়ে দিয়ে। যেদিন ওরা যৌতুক চেয়েছিল, সেদিনই বোঝা উচিত ছিল আমাদের যে ওরা ভালো হবে না। আমাদের তুই ক্ষমা করে দিস রে মা। তোমরা এসব কি বলছো মা? তোমাদের কোনো ভুল নেই, আসলে আমার ভাগ্যটাই খারাপ। আর তোমাদের তো কোনো উপায়ও ছিল না মা, আমাকে আর কতদিন ঘরে রাখতে? লোকের নানা রকম কথা যে তোমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল। আসলে কি বলো তো, যার ভাগ্যে যেটা নেই সেসব নিয়ে আর আফসোস করো না মা। এখন আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাদের ভালো রাখতে হবে, আর কিছুই চাই না আমি। এমনভাবেই তারা কথা বলতে থাকে। এভাবেই কিছুদিন যাওয়ার পর সুমি একটা সেলাই মেশিন কিনে সেলাইয়ের কাজ শুরু করে, আর যা টাকা আয় হতো তা দিয়ে তাদের সংসার চলতে থাকে। জানো তো আকাশ, তোমাদের বাড়িটা অনেক ছোট। আমি তো সব কিছুই নিয়ে এসেছি, এসি থেকে শুরু করে সব যা যা আমার দরকার, কিন্তু বাড়িটা তো বদলাতে পারবো না, খুব দম বন্ধ হয়ে আসে আমার। তোমার ওই ভিখারি বউটার জন্যই এই বাড়িটা ঠিক ছিল। নীলা, তুমি আবার ওই ভিখারিটার কথা বলছো? ওকে আমি মনেই করতে চাই না। এখন তুমি আমার সবকিছু। এই বাড়িতে থাকতে তোমার একটু কষ্ট হলেও তুমি মানিয়ে নাও। এই বাড়িটা আমার বাবা অনেক কষ্ট করে বানিয়েছেন, তাই এটা ছেড়ে আমি কোথাও যেতে চাই না। আমার জন্য এই কষ্টটা কি তুমি করতে পারবে না? না না, আমি ওভাবে কিছু বলতে চাইনি, কিন্তু যেহেতু আমি তোমাকে ভালোবাসি তাই সবকিছু আমি মেনে নিতে পারবো। কিন্তু তোমাকেও কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে, পারবে তো? কি বলছো? অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি। চোখ বন্ধ করেও তোমাকে বিশ্বাস করতে পারবো। তোমাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু ভয়ে কখনো বলতে পারিনি। আজ আমার সেই ভালোবাসার মানুষ আমার কাছেই আছে। তাকে কি আমি বিশ্বাস না করে পারি বলো? ঠিক আছে, এবার চলো আমরা ঘুমিয়ে পড়ি। কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, তাই সকাল করে ঘুম থেকে উঠতে হবে। এরপর তারা দুইজনে ঘুমিয়ে পড়ে। মা, আমি কাজের লোককে না করে দিয়েছি, ওরা আর আসবে না। এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ আপনিই করবেন। শুধু শুধু তো একজন মানুষের পেট চলে না, তাই না? এই বাজারে একজনের অনেক খরচ হয়। কি বলছো বৌমা? আমি এই বয়সে ঘরের কাজ করব? আর আমি তো আমার ছেলের টাকাই খাচ্ছি। ও তো কখনো এমন কিছু বলে না আমাকে। তোমাকে আমি কত ভালোবাসি, আর তুমি আমাকে দিয়ে এইসব করাতে চাচ্ছ? দেখুন, এসব ভালোবাসার আমার কাছে কোনো দাম নেই। আপনাকে এই সব কাজ করতে হবে, শুধু শুধু আপনাকে বসিয়ে খাওয়াতে পারবো না। এখন আমার কথাই এই বাড়িতে শেষ কথা। আর একটা কথা, এই কথাগুলো ভুলেও আপনার ছেলেকে বলতে যাবেন না, কারণ ও এখন আপনার থেকেও আমাকে বেশি বিশ্বাস করে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। বৌমা, তুমি এটা কি করে করতে পারো? আমি তোমার শাশুড়ি হই। এই বাড়িতে তোমার যতটা অধিকার আছে, আমারও ততটাই অধিকার আছে। এভাবে তুমি আমাকে কাজের লোক বানাতে পারো না। তার মানে কি আপনি আমার কথা শুনবেন না? তাহলে শোনেন, আপনার ভালোটা যখন আপনি বুঝলেন না, তখন আর আমার কিছু করার নেই। আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দেব, তার ব্যবস্থা করছি, শুধু একটু অপেক্ষা করুন। না না, তুমি এমনটা করো না। আমি কোথায় যাব বলো? এই পৃথিবীতে আকাশ ছাড়া আমার যে আর কেউ নেই। আমি তোমার সব কথা শুনবো। এই তো, এবার লাইনে এসেছেন। এখন যান, আমার জন্য 1 কাপ কফি করে আনুন, বেশ মাথা ধরেছে।
এটা আমার সাথে কি হচ্ছে? এই বাড়িতে আমি রাজত্ব করতাম, আর এখন এই মেয়ে এসে আমাকে কাজের লোক বানিয়ে দিল। আমি এখন কি করব? এমনভাবেই রেহানা বেগম নানা রকম কথা ভাবতে থাকে। এরপর থেকে রেহানা বেগম তার নিজের বৌমার চাকর হয়ে যায়। নীলা যখন যা বলে তাকে তাই করতে হয়। এই বাড়ির সমস্ত কাজ করতে করতে রেহানা বেগম অনেক অসুস্থ হয়ে পড়ে। সে একদম বিছানা থেকে উঠতে পারে না। মা, মা, কি হলো কি আপনার? সকালের খাবার রেডি করেননি কেন? আপনার ছেলে তো অফিসে যাবে নাকি? কি হলো? সে কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছেন না যে? যাই তো ঘরে গিয়ে দেখি বুড়িটা আরামে ঘুমাচ্ছে নাকি। এরপর নীলা রেহানার ঘরে যায় আর গিয়ে দেখে সে অনেক অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। এসব কি দেখছি মা? আপনি এভাবে শুয়ে আছেন কেন? আপনাকে তো এই সংসারের কাজ করার দায়িত্ব দিয়েছি। এভাবে শুয়ে থাকলে কি মুখে খাবার উঠবে? কি এমন হয়েছে শুনি? বৌমা, আমার শরীরে যদি এক বিন্দু শক্তি থাকতো, আমি তোমাদের জন্য খাবার বানিয়ে দিতাম। কিন্তু আমি যে আর পারছি না মা। এই বয়সে এত বড় বাড়ির সব কাজ আমার দ্বারা যে হচ্ছে না। কিছুদিন হলো শরীর অনেক খারাপ ছিল। তারপর হঠাৎ কাপড় ধুইতে গিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলাম। তারপর থেকে শরীরটা আরো খারাপ হয়ে গেছে। এই সব কিছু আপনার বাহানা। সংসারের একটা কাজ তো করবেনই না, আবার এভাবে শুয়ে বসে খাবার গিলবেন? তা একদম হবে না। আপনি শুধু দেখে যান আমি কি করি। আমি আপনার ছেলেকে বলছি ওষুধ এনে দিতে। সেটা খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে লেগে পড়ুন। কি হয়েছে মা? নীলা, তুমি কোন কথার কথা বলছো? মাকে কি বলেছ? না না, তেমন কিছু না। ওই ওষুধ খাওয়ার কথা বলছিলাম। আসলে মা বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাই তার পুরো শরীরটাই খুব ব্যথা। তুমি একটা কাজ করো, মায়ের জন্য ব্যথার ওষুধ নিয়ে এসো। আমি ততক্ষণ মাকে কিছু খাইয়ে দেই। কি বলছো মা? তোমার শরীর এত খারাপ আর তুমি আমাকে কিছুই জানাওনি? তোমাকে তো এখন একটু সাবধানে চলাফেরা করতে হবে। তোমার এখন বয়স হয়েছে, আগের মতো আর সবকিছু করা সম্ভব নয়। তাই নিজের শরীরের একটু বেশি খেয়াল রাখো। বাবা, তুই চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাব। তুই আমার জন্য অনেক ভালো ওষুধ এনে দে, যেটা খেলে 2 দিনের মধ্যেই আমি ভালো হয়ে যাব। মানুষের বয়স হয়ে গেলে যে তার আর দাম থাকে না। ধীরে ধীরে এখন শুধু মৃত্যুর দিন গুনব। ওসব কেমন কথা বলছো মা? মরার কথা একদম মুখে আনবে না। আমি তোমার জন্য ওষুধ এনে দেব। যতদিন না তুমি পুরোপুরি সুস্থ হচ্ছ ততদিন একদম বিছানা থেকে উঠবে না। আর নীলা, তুমি একটু কষ্ট করে হলেও মায়ের খেয়াল রেখো। যদি না পারো তাহলে ময়নার মাকে বলবে, উনিই সব করে দেবেন। আর দেখো, মা যেন একদম বিছানা থেকে না ওঠেন। ঠিক আছে, আমি একদম দেখে রাখবো। তুমি এবার যাও, ওষুধ কিনে নিয়ে এসো। যত দেরি করবে ততই মায়ের কষ্ট হবে। এই কথা শুনে আকাশ তার মায়ের জন্য ওষুধ আনতে যায়। এরপর থেকে নীলার মন না চাইলেও সে তার শাশুড়িকে ঠিকমতো ওষুধ আর খাবার খাওয়াতে থাকে। তাই রেহানা বেগম কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায় আর সে আবার সংসারের কাজ করতে শুরু করে। এমনই একদিন শোনো না, তোমাকে না অনেক দিন হলো একটা কথা বলতে চাইছি, কিন্তু তুমি কি মনে করবে এই ভেবে বলতে পারছি না। বলছি দেখো, তোমার মায়ের এখন বেশ বয়স হয়েছে। সে ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। এবার না হয় আমি তাকে সেবা করে সুস্থ করলাম, কিন্তু সবসময় তো আমি পারবো না। আর কাজের লোক রেখে দিলেই সে ঠিকভাবে সবকিছু করবে তা তো না। এখন কাজের লোকেরা খুব খারাপ হয় জানো তো। সেটা তো বুঝলাম নীলা, কিন্তু মা অসুস্থ হলে আমি আর কি করতে পারি? একদিন তো সবারই বয়স হবে। এই সময় সবার জীবনেই আসে, এটাই তো স্বাভাবিক। আমি ইচ্ছা করলেই তো মাকে সারা জীবন সুস্থ রাখতে পারবো না, তাই না? হ্যাঁ, আমি সেটাই বলছি। আমি মায়ের ভালোর জন্য আর আমাদের ভালোর জন্য একটা কথা ভেবেছি। আমরা যদি মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেই, সেখানে সে খুব ভালো থাকবে। তাকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হবে আর আমরা দুজনেও নিশ্চিন্তে থাকতে পারবো। কিছুদিন পর তো আমাকেও অফিসে যেতে হবে। আমরা ব্যস্ত হয়ে যাব, তাই মায়ের জন্য এটা খুব ভালো হবে। তুমি তো ভালোই সিদ্ধান্ত দিয়েছ, কিন্তু মা যদি এটা জানতে পারেন তাহলে খুব কষ্ট পাবেন। আমি তাকে কিভাবে বলবো? দেখো, তোমাকে এটা করতেই হবে। আমাদের দুজনের একটা ভবিষ্যৎ আছে, সামনে এগোতে হবে আমাদের। এখন আমরা মায়ের দায়িত্ব নিতে পারবো না। তবুও যদি আমি হাউস ওয়াইফ হতাম, তাও হতো। ঠিক আছে, তাহলে আমি কাল সকালে মাকে সবকিছু বুঝিয়ে বলবো। এমনভাবেই তারা কথা বলছিল। অন্যদিকে রেহানা বেগম তাদের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় এই সব কথা শুনে ফেলে আর সে অনেক কষ্ট পায়।
মা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো তোমার ভালোর জন্যই বলছি, শোনো। থাক বাবা, আমাকে আর কিছুই বলতে হবে না। আমি সব জানি যে তুই কি বলবি। আসলে তোর কোনো দোষ নেই, সব দোষ আমার, পাপের শাস্তি পাচ্ছি আমি। তোর তো কোনো ভুল ছিল না, তুই আমার কথাই একটা নিরপরাধ মেয়েকে কষ্ট দিয়েছিস। আমিও খুব অত্যাচার করেছি, আর আজ আমি সেটারই শাস্তি পেলাম। যাই হোক, আমি আর তোদের কাছে বোঝা হতে চাই না রে। আমার একটা ভাই এখনো বেঁচে আছে, আমি ওর কাছেই চলে যাচ্ছি। আমাকে নিয়ে তোদের আর ভাবতে হবে না। তোরা ভালো থাকিস। মা, নীলা কিন্তু তোমার খারাপের জন্য কিছু বলেনি। ও তোমার ভালোই চেয়েছে। আর তাছাড়া বৃদ্ধাশ্রম কি খারাপ কোনো জায়গা নাকি? সেখানে তোমার ভালোভাবে যত্ন নেওয়া হবে। তাই তুমি বিষয়টা ভুল বোঝো না মা। হ্যাঁ, নীলা খুব ভালো চায় আমার। আমার সাথে কি কি হয়েছে সব কিছু জানলেও হয়তো তুই তোর আদরের বউকে ছাড়বি না। তাই তোকে আর কিছু জানাতেও চাই না আমি। তুইও একদিন তোর এই ধনী বউয়ের আসল রূপ দেখতে পারবি। এসব বলে রেহানা বেগম বাড়ি থেকে চলে যায়। এ কি, এখানে তো একটা কুঁড়ে ঘর ছিল। এই বাড়িটা মনে হচ্ছে নতুন করা। এখানে কি সুমি আছে? গিয়ে দেখি তো। ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। এ কি, আপনি এখানে কেন এসেছেন? কি চান এখানে? আমার লক্ষ্মী বৌমা ছিলে তুমি। তোমাকে আমি কত অত্যাচার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আজ আমি আমার পাপের শাস্তি পেয়েছি। ওই ধনী ঘরের মেয়ের জন্য আজ আমি বাড়ি ছাড়া। জানি এই ভুলের ক্ষমা হয় না, তবুও একবার আমাকে ক্ষমা করো মা। না হলে আমাকে তুমি নিজেই শাস্তি দাও। এভাবে বলবেন না মা, আমি এখনো আপনাকে সম্মান করি। আমি চাইনি যে আপনার এই অবস্থা হোক, কিন্তু জানতাম যে এই লোভের পরিণতি ভয়ঙ্কর হবে, আর সেটাই আপনার সাথে হয়েছে। আসলে কি বলেন তো, মানুষ ভালো কিছু পেলে তার কদর দিতে জানে না, আর এমন সময় সেটার মূল্য বোঝে যে তখন আর কিছু করার থাকে না। ঠিক বলেছ, আমার লোভের কারণে আজ আমার এই পরিণতি। যদি তুমি আমার বৌমা হয়ে থাকতে, আজ আমার এমন দিন দেখতে হতো না মা। জানো তো, ওই মেয়েটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তিলে তিলে আমাকে শেষ করে দিতে চেয়েছে। শেষ পর্যন্ত আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি অসহায়ের মতো চলে এসেছি, কারণ তোমার কাছে ক্ষমা চাওয়াটা যে আমার খুব দরকার। কোথায় যাচ্ছেন মা? আপনার নিজের লোকেরাই তো আপনাকে পর করে দিয়েছে। আপনার কি যাওয়ার জায়গা আছে? সবাই আমাকে বোঝা মনে করে মা, তাই আর কারো কাছে বোঝা হতে চাই না। আমার ভাই খুব বয়স্ক, ওর কাছেই যাচ্ছি। ও হয়তো আমাকে ফেলবে না, শেষ নিঃশ্বাস অবধি ওখানেই থাকি গিয়ে। আপনাকে কোথাও যেতে হবে না মা, আপনি আমার সাথে এই বাড়িতেই থাকুন। যতই হোক, আপনাকে একদিন পরম মমতায় মা বলে ডেকেছিলাম, এখনও ডাকছি। তাই আপনি তো আমার আরেকটা মা। মানুষ যখন তার ভুল বুঝতে পারে, তাকে ক্ষমা করা উচিত, তাকে সুযোগ দেওয়া উচিত। তাই আমিও আপনাকে ক্ষমা করলাম। আপনাকে আমি কখনোই বোঝা মনে করব না। আপনি এখানে খুব সুখে শান্তিতে থাকতে পারবেন। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজেই ইনকাম করি, কোনো কিছুর অভাব হবে না। এই কথা শুনে রেহানা অনেক খুশি হয়, আর বারবার সুমির কাছে ক্ষমা চায়। এরপর থেকে রেহানা বেগম সুমির বাড়িতেই থাকতে শুরু করে। তার আর কোনো কিছুর কষ্ট থাকে না।